অধীর রঞ্জন চৌধুরী নেতা ছিলেন, নেতা আছেন, নেতা থাকবেন। পদ আসে পদ যায়, নেতা কিন্তু থেকে যায়। 5 বার জেতার পর অধীর রঞ্জন চৌধুরী হেরে গেছেন, আমাদের ব্যর্থতা, আমাদের সেটা অত্যন্ত খারাপ লাগার জায়গা। মানে প্রশ্ন করবার আগে তো প্রশ্ন করবার যোগ্যতাটা থাকতে হবে। কাস্ট ভারতবর্ষের রাজনীতিতে একটা প্রাসঙ্গিক জিনিস। অনুরাগ ঠাকুর ইতিহাস জানতে হবে, উত্তরাধিকার জানতে হবে, তারপর পার্লামেন্টে যেতে হবে। যেখানে দাঁড়িয়ে বিবৃতি দেন সেই সংসদ ভবনের ছাদ চুয়ে জল পড়বে, রাম মন্দিরের ছাদ চুয়ে জল পড়বে। অনন্ত আম্বানির বিয়ে হওয়ার জন্যে গুজরাটের একটা সাধারণ এয়ারপোর্টকে 3 দিনের জন্য আন্তর্জাতিক করা হয়েছিল। আন্তর্জাতিক বিমানবন্দর এভাবে হয় না, হয় সেটা আন্তর্জাতিক, নয় এটা আন্তর্জাতিক নয়। 3 দিনের জন্য আন্তর্জাতিক হতে পারে না। তুমি অনুরাগ ঠাকুর বা কঙ্গনা রানাওয়াত আসে, তাদেরকে এটা জানতে হবে যে মনুয়ালয়ের নামে মানালি তৈরি, সেই মানালিতেই হিড়িম্বা মন্দির আছে, যিনি কিন্তু আর্য দেবী নন। অখিলগিরি কেন সাসপেন্ড হচ্ছে না, আই হ্যাভ রিয়েলি নো আইডিয়া। কিন্তু অখিলগিরিকে প্রশ্রয় দেওয়া হয়। সরকার সুরক্ষিত নয়। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বাড়িতে পা হড়কে পড়ে গেছিলেন এবং এই অভিযোগ উঠেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মীয় অনেকে ধাক্কা মেরেছে। মুখ্যমন্ত্রী সুরক্ষিত নয়। দাদা, অধীর রঞ্জন চৌধুরী ইতিমধ্যে ইস্তফা দিয়েছে আমরা জানি প্রদেশ কংগ্রেস সভাপতি থেকে। সংসদে যে যাওয়ার প্রক্রিয়া, অর্থাৎ সাংসদ হয়ে জয়ী তিনি হতে পারেননি। কিন্তু এখানে আমরা বারে বারে দেখছি একটা জল্পনা উঠছে যে হয়তো তৃণমূলে যোগদান করতে পারেন বা বিজেপিতে যেতে পারেন। তৃণমূল থেকেও প্রস্তাব দেওয়া হচ্ছে, শোনা যাচ্ছে গুঞ্জন। আবার বিজেপি থেকেও নাকি শোনা যাচ্ছে ভালোভাবে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে। কীভাবে দেখছো, কী বলছো? দেখো, আমি একজন সাধারণ কংগ্রেস কর্মী হিসেবে এটা বলতে পারি যে অধীর রঞ্জন চৌধুরী নেতা ছিলেন, নেতা আছেন, নেতা থাকবেন। নেতা আর পদাধিকারী এক নয়, পদ আসে পদ যায়, নেতা কিন্তু থেকে যায়। এই কথাটা আগের দিনও আমি তোমাদেরই সাক্ষাৎকারে এই একই কথা বলেছিলাম, আজকেও আবার বলছি। ইন্ডিয়ান ক্রিকেট টিমকে দেখো, এখন ক্রিকেট টিমের ক্যাপ্টেনের নাম সূর্যকুমার যাদব, নেতা কিন্তু বিরাট কোহলি, নেতা কিন্তু রোহিত শর্মা। নেতা মানুষ তৈরি করে। অধীর রঞ্জন চৌধুরী বাংলার আপামর কংগ্রেসপ্রেমী মানুষের কাছে একটা আইকন, একটা প্রোটোটাইপ। এবং আমরা বিশ্বাস করি না যে সামান্য একটা পদের জন্য অধীর রঞ্জন চৌধুরীর মতো এরম একজন স্টলওয়ার্ড ব্যক্তিত্ব দলবদল করতে পারেন। এবার তুমি যে কথাটা বলছো, আমি দেখছিলাম সজল ঘোষ মাঝে অনেকগুলো বক্তব্য দিয়েছেন, প্রাক্তনের অনেক কথাবার্তা বলেছেন। তো সজল ঘোষকে আমি একটা কথা বলতে পারি যে উনি প্রাক্তনের গানটা নিয়ে অনেক মানে ওনার কবিত্ব ভাব জেগে উঠেছিল। তো আমি সজল ঘোষকে একটা কথা তোমাদের চ্যানেলের মাধ্যমে বলতে চাই যে উনি সাধারণ একজন প্যানেলিস্ট থেকে বিধায়ক হওয়ার জন্য ওনার প্রাক্তন দল তৃণমূলে যাবেন কিনা আগে ভেবে দেখুন। এসইউসিআই বাদ দিয়ে যার সব দল ঘোরা হয়ে গেছে, সেই সজল ঘোষের কাছ থেকে আমরা কংগ্রেসিরা শিখবো না বা জানতে চাইবো না যে আমাদের নেতা কি করবেন না করবেন। উনি বরঞ্চ এটা ভাবুন যে 3 মাসে 2 বার জন্মদিন পালন করা দিলীপ ঘোষ আসবার পর বা দিলীপ ঘোষ লাইমলাইটে ফেরত আসবার পর ওনার স্থানটা কোথায় হবে, আগে উনি সেটা ভাবুন। আমাদের নেতার কথা ভাবতে হবে না, ঠিক আছে? ওটা আমরা বুঝে নেব। দিলীপ ঘোষ 3 মাসে 2 বার জন্মদিন পালন করছে, এইটা হচ্ছে কি বিজেপির নেতাদের প্রাসঙ্গিক থাকবার ক্ষমতা। আবির্ভাব দিবস না, কারণ ওনারা অধীর চৌধুরী সম্বন্ধে কথা বলছে। 5 বার না, 1 বার জিতুক। 5 বার জেতার পর অধীর রঞ্জন চৌধুরী হেরে গেছেন, আমাদের ব্যর্থতা, আমাদের সেটা অত্যন্ত খারাপ লাগার জায়গা। তার মানে 5 বারের জেতাটা ভুল হয়ে যায় না। আর যারা তার সম্বন্ধে সমালোচনা করছে তারা 5 বার কেন 1 বার জিততে পারছে না। মানে প্রশ্ন করবার আগে তো প্রশ্ন করবার যোগ্যতাটা থাকতে হবে। দাদা, সংসদে আমরা দেখছিলাম কাস্ট সেন্সাস নিয়ে দাবি করেছিলেন রাহুল গান্ধী, এবং এ বিষয়ে বারবার অনুরাগ ঠাকুরকে আমরা দেখেছিলাম যে রাহুল গান্ধীর কাস্ট নিয়ে প্রশ্ন তোলেন। তো অখিলেশ যাদবও বলেছিলেন উনি রাহুল গান্ধীর কাস্ট কীভাবে জিজ্ঞাসা করতে পারেন। এবং তারপরে লোকসভার যে নির্বাচন, সেখানে প্রচারের সময়, লোকসভা নির্বাচনের প্রচারের সময় আমরা দেখছিলাম রাহুল গান্ধী নিজেই রিপোর্টারের কাস্ট জিজ্ঞেস করতে দেখা গিয়েছিল। এবং উনি কাস্ট জিজ্ঞেস করতে পারেন, তাহলে ওনার কাস্ট কেন জিজ্ঞেস করতে পারা যাবে না? এক, অনুরাগ ঠাকুর যে কথাটা বলেছিলেন সংসদে দাঁড়িয়ে, সেটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল হিন্দু। এবার বিশ্বাস করুন, আমার শিক্ষা, আমার উত্তরাধিকার আমাকে কারোর
জন্মসূত্রে পাওয়া পরিচয়ের জন্য কাউকে বিভেদ করতে শেখায় না। আমরা শিখেছি, আমরা সেই উত্তরাধিকারে বড় হয়েছি, জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। আজকে যখন এই প্রশ্নটা উঠল, অনুরাগ ঠাকুরকে আমি একটা প্রশ্ন করতে চাই। আপনার বাবার নাম প্রেম কুমার ধুমাল, আপনার নাম অনুরাগ ঠাকুর কেন? 1। 2, অমিতাভ বচ্চন, তার বাবার নাম হরিবংশ রায় বচ্চন, তার বাবার নাম অন্য কিছু কেন? তার বাবার নাম কিন্তু বচ্চন না। রবীন্দ্রনাথ ঠাকুররা ছিলেন কুশারী ব্রাহ্মণ। এবার আমি কেন ধান ভাঙতে শিবের গীত করলাম? ভারতবর্ষে উপাধি এবং পদবীর লড়াইটা দীর্ঘকালীন। টাইটেল আর সারনেম এক নয়, নাম্বার 1। নাম্বার 2, কাস্ট। ভারতবর্ষে কোনো জাতি থাকবে না, ভারতবর্ষে সবাই মানুষ। ভারতবর্ষের মনু সংহিতা অনুযায়ী যে বর্ণাশ্রম আছে, সেই বর্ণাশ্রমকে ধ্বংস করে দাও, ফাইন। এবং তুমি যখন যে কোনো সরকারি ফর্ম ফিল আপ করতে যাইবে, সেখানে কাজটাকে বন্ধ করে দাও, আমার দরকার নেই। আমি তোমার সঙ্গে একমত। দুটো জিনিস হতে পারে না। হতে পারে না বলেই তোমার একটা জেনারেল আছে, একটা এসসি আছে, একটা এসটি আছে, একটা ওবিসি আছে। কাস্ট সেন্সাস ভারতবর্ষে চিরকাল হয়ে এসেছে। যদি না হতো তাহলে 50% বেশি সংরক্ষণ দেওয়া যাবে না, এই আইনটা করা যেত না। তুমি যদি সংখ্যাই না জানো, ক্লাস 4 বা 5 ভগ্নাংশ শেখানো হয়, তো সেখানে সেই ভগ্নাংশের লব আর হর থাকে, ডিনোমিনেটর থাকে, নিউমেরেটর থাকে। তুমি নিচেরটা না জানলে ওপরটা ক্যালকুলেট করবে কি করে? তুমি জানবে কি করে তোমার লোক কত? সুপ্রিম কোর্ট গত সপ্তাহে বলেছেন, সেটা নিয়ে বিতর্ক হচ্ছে, সেটা অন্য ব্যাপার, এবং আমি তাকে সেই সিদ্ধান্তের সঙ্গে 100% সাজুজ্য রাখি না, কিন্তু উনি সুপ্রিম কোর্ট বলেছেন কোনো একটা স্পেসিফিক কাস্টের ভেতর আলাদা করে সংরক্ষণ দেওয়া যেতে পারে। তার মানে কাস্ট ভারতবর্ষের রাজনীতিতে একটা প্রাসঙ্গিক জিনিস। কাস্ট সবার ক্ষেত্রে প্রযোজ্য, ওই কারণে তুমি জেনারেল বা এসসি বা এসটি বা ওবিসি এগুলো হয়, নাম্বার 1। নাম্বার 2, যা হয় তার সবই সংসদে হয় না। সংসদের, যে কারণে আমরা আনপার্লামেন্টারি এবং পার্লামেন্টারি কথাবার্তা বলি। আমাদের বেশ কিছু, অভিজিৎ গাঙ্গুলি গত 15 দিন আগে বা 10 দিন আগে, সম্ভবত 10 দিনের ভেতরই, খুব ভুল না হলে, গৌরব গগৈকে একটা আনপার্লামেন্টারি কথা বলছিল। সেরকম কথাবার্তা দেখবে রাস্তাঘাটে, অফিসে, চায়ের দোকানে বলা হয়, স্বাভাবিকভাবে বলে। ইভেন বাড়িতে হয়তো বাবারা বা বাড়ির গৃহশিক্ষকরা তাদের ছাত্রছাত্রীদেরকে বলে, কিন্তু সংসদে বলা যায় না। অনুরাগ ঠাকুরের জানা উচিত। দ্যাটস নাম্বার 1। নাম্বার 2, অনুরাগ ঠাকুর যে জায়গাটা থেকে আসেন, উত্তরাখণ্ডে ওনাদের সিংহভাগ, উত্তরাখণ্ড হচ্ছে ভারতবর্ষের সেই রাজ্যগুলোর অন্যতম যে রাজ্যে সিংহভাগ হিন্দুদের ওখানে বসবাস। সেখানে দাঁড়িয়ে আজকে তার ভেতর সিমলা আছে, মানালি আছে, এবং আমরা জানি মানালি শব্দটা মনু আলয় শব্দটা থেকে এসছে। আবার মানালির ঠিক কাছে হিড়িম্বা মন্দির আছে। হিড়িম্বা দেবী কিন্তু সেই অর্থে আর্য দেবী ছিলেন না। এটা ভারতবর্ষ, যেখানে মনুয়ালয়ের মানালিতে একটা হিড়িম্বা দেবীর মন্দির থাকতে পারে। অনুরাগ ঠাকুর, ইতিহাস জানতে হবে, উত্তরাধিকার জানতে হবে, তারপর পার্লামেন্টে যেতে হবে। শুধু বিজেপির হোয়াটসঅ্যাপ করে যদি হিন্দুত্ব শিখতে চান, তাহলে সমস্যা আছে। এটাই সমস্যা। আসলে আমরা দেখছি যে কখনো বিধানসভাতে বিজেপিদের ওয়াকআউট, কখনো আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের ওয়াকআউট করছে সংসদ থেকে। ওয়াকআউট এই সমস্যার সমাধান? খুব দামি একটা প্রশ্ন করেছ। দেখো, সংসদের ক্ষেত্রে ট্রেজারি বেঞ্চ বা যে কোনো আইনসভার ক্ষেত্রে সেটা চালানোর দায়িত্ব হচ্ছে ট্রেজারি বেঞ্চের। ট্রেজারি বেঞ্চ সাধারণত স্পিকারের ডান দিকে বসে এবং বাঁ দিকে বসে বিরোধীরা। ওই কারণে লেফট টু সেন্টার বা বামপন্থাকে অ্যান্টি এস্টাবলিশমেন্ট শক্তি বলা হয়। কেন এই কথাটা বলছি? তুমি মনে করে দেখো, UPA 1, UPA 2 চলছে, তখন 2G, কোলজি ইত্যাদি বিভিন্ন
অভিযোগে মনমোহন সিংয়ের সরকার বিদ্ধ। তার একটাও অভিযোগ পরবর্তীকালে প্রমাণিত হয়নি। এ রাজা, কানিমোজি এবং সবাই বেকসুর খালাস হয়ে গেছে। তখন রাজ্যসভার যিনি বিরোধী দলনেতা ছিলেন তার নাম ছিল অরুণ জেটলি এবং লোকসভার ছিলেন সুষমা স্বরাজ। তারা দুজনে বিবৃতি দিতেন যে আমরা সংসদ চলতে দেব না, বিরোধিতা আমাদের করতে হবে কারণ আমরা বিরোধী। আমরা কিন্তু সেই কথা বলছি না। তৃণমূল কি করছে না করছে, তৃণমূলের কি বক্তব্য, তার জন্য তৃণমূল মুখপাত্ররা আছে, আমি তার বক্তব্যের জাস্টিফিকেশন দেব না। কিন্তু তুমি বক্তব্যগুলো আমি কংগ্রেসের পক্ষ থেকে বলছি। এই সরকারের দ্বিতীয় টার্মে গত বছর তোমাদের মনে আছে স্পিকার 150 জনের কাছাকাছি বিরোধী সাংসদকে সাসপেন্ড করেছিল। সংসদটা কিন্তু বিরোধীদের কথা শোনবার জায়গা। আজকে নিট বলো, নেট বলো, আজকে তুমি আমার একটা কথা বলো তো, আজকে যখন তুমি আলোচনা করছি, আমি কংগ্রেস করতে পারি, তোমার একটা রাজনৈতিক পরিচিতি বা রাজনৈতিক পছন্দ থাকতে পারে, সেগুলো সব বাদ দিলাম। আজকে তোমার বাড়ির ছোট ভাইটা এসএসসিতে পরীক্ষা দেওয়ার আগে দুবার ভাবে যে সাদা খাতা দিয়ে টিচার হচ্ছে কিনা, তোমার বাড়ির ছোট বোনটা ডাক্তারি পরীক্ষা দেওয়ার আগে ভাবে যে সাদা খাতা জমা দিয়ে ডাক্তার হচ্ছে কিনা। এটা নিয়ে বিরোধিতা হবে না। এটা নিয়ে বিরোধিতা হবে না যে ইনফ্রাস্ট্রাকচারের উন্নতির কথা বলে নীতিন গডকরি সকাল বিকেল বিবৃতি দেন, যেখানে দাঁড়িয়ে বিবৃতি দেন সেই সংসদ ভবনের ছাদ চুয়ে জল পড়বে, রাম মন্দিরের ছাদ চুয়ে জল পড়বে, যে অটল সি লিঙ্ক যার বিজ্ঞাপন স্বয়ং নরেন্দ্র মোদী করেছিলেন হেঁটে, যেখানে যাওয়ার জন্যে মাসিক যে টোলটা দিতে হয় সেটা যে কোনো হ্যাচব্যাক 4 চাকার মাসিক ইএমআই এর থেকে বেশি, প্রায় 12,000 টাকার কাছাকাছি। তার অ্যাপ্রোচ রোডটা এখন যাওয়ার অযোগ্য। প্রত্যেক দিন ট্রেন অ্যাক্সিডেন্ট হচ্ছে, একই লাইনে মুখোমুখি বন্দে ভারত এবং লোকাল ট্রেন আমরা সবাই দেখতে পাচ্ছি। এগুলো নিয়ে আমরা প্রশ্ন করব না। আমরা প্রশ্ন করব না যে শুধুমাত্র একজন শিল্পপতির ছেলের বিয়ের জন্যে সারা ভারতবর্ষের মিডিয়া এবং ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া সবাই দেখাতে শুরু করলো। তার বিয়ে দীর্ঘস্থায়ী হোক, আমার তাতে কিচ্ছু যায় আসে না। অনন্ত আম্বানি সুস্থ হোক, অনন্ত আম্বানির বিয়ে দীর্ঘজীবী হোক। অনন্ত আম্বানির বিয়ে হওয়ার জন্যে গুজরাটের একটা সাধারণ এয়ারপোর্টকে 3 দিনের জন্য আন্তর্জাতিক করা হয়েছিল। আন্তর্জাতিক বিমানবন্দর এভাবে হয় না, হয় সেটা আন্তর্জাতিক, নয় এটা আন্তর্জাতিক নয়। 3 দিনের জন্য আন্তর্জাতিক হতে পারে না। তুমি 3 দিনের জন্য প্রধানমন্ত্রী হতে পারো না। ইট ইজ নট পসিবল। সেটা করা হয়েছিল। আইনগুলো কি মানে এতটাই ঠুটো জগন্নাথ? গতকালকের রিপোর্ট, যে মেয়েটি নিট পরীক্ষাতে 720-তে 705 পেয়েছিল, সে তার ক্লাস 12-এর উচ্চ মাধ্যমিকে ফেল করেছে, সাপ্লিমেন্টারি পরীক্ষাতেও ফেল করেছে, গুজরাটের সেই মেয়েটা। এই গুজরাট মডেল নিয়ে প্রশ্ন করব না। আমরা প্রশ্ন করব না যে ওয়েনার থেকে উত্তরাখণ্ড, আসাম থেকে পশ্চিমবঙ্গে উন্নয়নের নামে প্রকৃতি বা সবুজ এমনভাবে ধ্বংস হচ্ছে যে ধ্বংসলীলা হচ্ছে। এই প্রশ্নগুলো তুমি কোথায় করবে? সংসদে করবে? সংসদে করতে দেওয়া হচ্ছে না। বাজেট নিয়ে আমরা আলোচনা করতে চাইছি। এর আগের দিনও বলেছি, তোমরা স্টার্ট আপ, তোমরা যুব সমাজের একটা প্রতিভূ, চোখ বন্ধ করে বলো তোমরা এই বাজেট থেকে কি পেয়েছো। তোমরা কিসের ভিত্তিতে আদানি আম্বানিকে দেখবার দরকার নেই। তার যদি ট্যাক্স ছাড় দাও, সে হয়তো আরেকটা ভিলা কিনবে লন্ডনে। তোমাকে যদি একটু ট্যাক্সে সুরাহা দেওয়া হয়, তোমাকে যদি ইনভেস্টমেন্টে একটু সুদ বেশি দেওয়া হয়, তুমি যদি এইখানে চাল ডাল তেল নুন বা একটা কুর্তি কেনো, আমার এমএসএমইটা তাতে ফ্লারিশ করবে, অর্থনীতির চাকা ঘুরবে। এগুলো প্রশ্ন করার জায়গা। সেই প্রশ্নগুলো করতে দেওয়া হচ্ছে না, প্রশ্নগুলো শোনা হচ্ছে না। স্পিকারের কাজ আমরা দেখেছি সোমনাথ চট্টোপাধ্যায়ের মতো স্পিকারকে, যিনি রাজনৈতিক আদর্শের ঊর্ধ্বে উঠে দাঁড়িয়ে কোনো একটা সিদ্ধান্তে তদানীন্তন সরকারের সঙ্গে দাঁড়িয়েছিলেন।
তার রাজনৈতিক দল তাকে সাসপেন্ড করেছিল। আর এখানে আমরা ওম বিড়লার মতো এবং ধনখড়ের মতো দেখছি যারা বলছে আরএসএসের সাংবিধানিক অধিকার আছে সংগঠন করবার। সেটা আমার স্পিকার বলবে? আরএসএস ইজ নট আ পলিটিক্যাল এন্টিটি অ্যাজ অন ডেট। সংসদে সেটা নিয়ে আলোচনা হবে। এগুলো পার্থক্যের জায়গা, এটা আলোচনার জায়গা, এবং আমরা এগুলো করছি না। আমরা কী নিয়ে আলোচনা করছি? জয়া বচ্চনের নামের মাঝখানে কেন অমিতাভ বচ্চন বলা হয়েছে, এবং এটা নিয়ে আমরা আলোচনা। কঙ্গনা রানাওয়াত বলছেন এটা দুর্ভাগ্য, আমাদের এগুলো নিয়ে আলোচনা হচ্ছে, এগুলো নিয়ে সময় নষ্ট হচ্ছে। ওই যে বললাম, যে যেই হিমাচল প্রদেশ থেকে অনুরাগ ঠাকুর বা কঙ্গনা রানাওয়াত আসে, তাদেরকে এটা জানতে হবে যে মনুয়ালয়ের নামে মানালি তৈরি, সেই মানালিতেই হিড়িম্বা মন্দির আছে, যিনি কিন্তু আর্য দেবী নন। এটা ভারতবর্ষ, এটা ইনক্লুসিভ ইন্ডিয়া। এই ইনক্লুশনটা বুঝতে হবে, না বুঝলে সমস্যা। আজকে এই রাজ্যের কথা যদি বলি, রাজ্যের মন্ত্রী কারামন্ত্রী অখিলগিরির আবার একটি মন্তব্য এসেছে, ভাইরাল হয়েছে, যাতে দেখা যাচ্ছে তিনি সরকারি কর্মচারীকে, বন দপ্তরের আধিকারিক, মহিলা আধিকারিককে, তাকে কিন্তু একেবারে বেয়াদব জানোয়ার বলছেন, কারণ একটি সেখানে বেআইনি কাজ করা হচ্ছিল, তিনি বাধা দিতে যান এবং তার জন্য একেবারে জানোয়ার থেকে শুরু করে বেয়াদব করেছেন। সমস্যাটা কি বলতো? এই মমতা বন্দ্যোপাধ্যায়কে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে আমি বলতে শুনলাম, তৃণমূলের সব পদাধিকারী যেন একটু বিবেকবান হন, একটু সৎ হন। এবার অখিলগিরির মতো এনটিটি কী করে মন্ত্রিসভায় স্থান পায়, আই হ্যাভ নো আইডিয়া। অখিলগিরি, শুভেন্দু অধিকারী ততই বছর, মানে পূর্ব মেদিনীপুর, সতীশ সামন্ত, মাতঙ্গিনী হাজরা, অজয় বাবুর মাটি থেকে শুভেন্দু অধিকারী বা অখিলগিরির মতো এনটিটি কী করে তৈরি হয় এবং রাজনীতিতে আসে, এবং কিভাবে মানুষজন তাকে জিতিয়ে আনে, আমি সত্যিই জানি না। প্রথম তাম্রলিপ্ত সরকার যে ভূমি তৈরি করেছিল, সেই ভূমির একদিকে রয়েছে শুভেন্দু অধিকারী, তাকে আটকাবার জন্যে যাকে তোল্লাই দেওয়া হচ্ছে সেই অখিলগিরি, মানে দুজনেই হচ্ছে, এরা এক একটা এলিমেন্ট। অখিলগিরি রাষ্ট্রপতি সম্বন্ধে যে মন্তব্য করেছিলেন আমরা কেউ ভুলিনি, আমি আজ অবধি তাকে ক্ষমা চাইতে শুনিনি। তাকে কেন সাসপেন্ড করা হলো না, আই হ্যাভ নো আইডিয়া। মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে মধ্যে যখন মঞ্চে ওঠেন, এমন একে হাঙ্গেল এবং নির্মল কুমার সুলভ বিবেকের মতো কথাবার্তা বলেন, বাড়িতে গিয়ে হয় ওনার ব্রাহ্মী শাকের দরকার, 21শে জুলাইয়ের মঞ্চ থেকে, ধর্মতলা থেকে ভবানীপুর বা কালীঘাট পৌঁছতে ওনার বলা কথাগুলো উনি কী করে এত তাড়াতাড়ি ভুলে যান। অখিলগিরি কেন সাসপেন্ড হচ্ছে না, আই হ্যাভ রিয়েলি নো আইডিয়া। কিন্তু অখিলগিরিকে প্রশ্রয় দেওয়া হয়। শুধু অখিলগিরি কেন, গত কয়েক মাসে তুমি ভাবো তো, সত্যি আমরা বিরোধীরা কিচ্ছু করতে পারছি না। তৃণমূল কী কারণে শিরোনাম পেয়েছে? জয়ন্ত সিং, জাহাঙ্গীর। সমস্যাটা হচ্ছে জয়ন্ত সিং হোক, জাহাঙ্গীর হোক, অখিলগিরি হোক, ধর্ম বর্ণ নির্বিশেষে এরা দুষ্কৃতী। মমতা বন্দ্যোপাধ্যায় 29টা লোকসভা সাংসদ পেয়েছেন, ঠিকঠাকভাবে লড়াই করলে এবং ওনার কথা অনুযায়ী ওনার দলের কিছু নেতারা সাবোতাজ না করলে হয়তো 35টা পেতেন বা 42টাও পেতে পারতেন। এই পরিসংখ্যান আমার নয়, এই মূল্যায়ন আমার নয়, এই মূল্যায়ন ওনাদের, যে ওনার দলের অনেক লোকেরা ঠিকঠাক ভোট করেননি। খুব ভালো কথা, নিশ্চয়ই আপনি জিততেন। আর সেটা আমাদের ব্যর্থতা, আমরা আপনাকে হারাতে পারছি না, যেহেতু আমরা বিরোধী রাজনীতিবিদ। কিন্তু আপনার এরকম নিরঙ্কুশ ক্ষমতা থাকা সত্ত্বেও আপনার কোথায় কম্পালশন অখিলগিরির মতো একজন এলিমেন্টকে প্রশ্রয় দেওয়ার? অখিলগিরিরও তো আপনার বিড়ম্বনা। আপনার তারপরে আবার কি করবেন? ঠিক বনগাঁর ক্ষেত্রে বা বাগদা উপনির্বাচনে গিয়ে আপনার কোনো মন্ত্রী নেতারা, পার্থ ভৌমিক থেকে শুরু করে অন্যান্য উত্তর 24 পরগনার নেতারা গিয়ে কি বলেছিলেন, একবার আমাদের সুযোগ দিয়ে দেখুন, যা ভুল হয়েছে সেই ভুলের শাস্তি আমরা নেব। আপনার তো ভুলটা উপর্যুপরি করছেন, আপনার তো পেরেনিয়াল অফেন্ডার। একবার লাইসেন্স ভাঙলে 100 টাকা ফাইন হয়, আপনি বারবার যদি সিগন্যাল ভাঙেন আপনার কিন্তু লাইসেন্সটা বাজেয়াপ্ত হয়ে যায়, আপনি কিন্তু গাড়ি চালাবার জন্য আর এলিজিবল থাকেন না।
সেম থিং আপনার ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল ম্যাডাম। এই রাজ্যে তাহলে সরকারি কর্মচারীরা সুরক্ষিত নয়? সরকার সুরক্ষিত নয়। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বাড়িতে পা হড়কে পড়ে গেছিলেন এবং এই অভিযোগ উঠেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মীয় অনেকে ওনাকে ধাক্কা মেরেছে। মুখ্যমন্ত্রী সুরক্ষিত নয়। কোনো এক মঞ্চে নাকি অভিষেক ব্যানার্জিকে কারা মারতে উঠেছিল, তারপর সেই ছেলেটা অজ্ঞাত কারণে হয়তো খুন হয়ে গেছিল। সুরক্ষা নিয়ে কি কথা বলছো তুমি? আমরা এমন একটা বারুদের স্তূপের ওপর আছি যেখানে দাঁড়িয়ে, এবং তার প্রাথমিক কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আদি নব্য হাবি জাবি কিচ্ছু না। মমতা বন্দ্যোপাধ্যায় একটা বেনিফিশিয়ারি ক্লাসের লড়াই করে দিয়েছেন, এবং যে পাচ্ছে না, যে তোলা তুলতে পারছে না তাকে সাইড করে দেওয়া হচ্ছে, এবং তার অনুগামীরা আদি হোক বা নব্য তারা বাকিদের সঙ্গে মারামারি করছে। YUVA বলে একটা সংগঠন করা হয়েছিল 2019 সালে। রত্না দে নাগ যখন হুগলিতে হেরে যান, উনি নিজে বলেছিলেন, এটা পাবলিক ডোমেনে আছে, চেক করে নিও, YUVA তদানীন্তন দু একজন নেতার একজন হচ্ছে কুন্তল ঘোষ, যে এখন অন্য কারণে জেলে, তাদের জন্য নাকি রত্না দেবী হেরে গেছিলেন। পরবর্তীকালে আমরা কুন্তল ঘোষকে দেখেছি। YUVA-কে সামনে রেখে এরা নিজের দলের সাংসদকে হারাতেও পিছু পান না। এটা মমতা বন্দ্যোপাধ্যায় আপনি তৈরি করেছেন। আপনি দলের কর্মী সমর্থক তৈরি করেননি, আপনি মার্সিনারি তৈরি করেছেন, যারা টাকা পেলে যে কারোর হয়ে ভাড়ায় খাটতে পারে। সেটা জয়ন্ত সিং হতে পারে, সেটা জাহাঙ্গীর হতে পারে, এবং এখানে ধর্মের কোনো ব্যাপার নেই, এখানে দুষ্কৃতি, এবং এই দুষ্কৃতিটা আপনি তৈরি করেছেন। এবং ফ্র্যাঙ্কেনস্টাইনের সব থেকে বড় ফ্যালাসি হচ্ছে সে তার স্রষ্টাকে কিন্তু হত্যা করে। আমি চাই না যে সেরকম একটা ঘটনা আসুক, এবং আমি কিন্তু এটা রূপক অর্থে ব্যবহার করলাম। এরকম অ্যানার্কি, এরকম অসহায়তা, রাজনৈতিক এবং প্রশাসনিক অসহায়তা আমরা যাতে ফেস না করি, আপনি দয়া করে দেখুন। এবং 21শে জুলাইয়ের মঞ্চ থেকে আপনি যা যা বলেছেন, অবশ্য আমরা সেটাকে খুব একটা ভরসা করি না, কারণ 21শে জুলাই যে প্রেক্ষিতে শুরু হয়েছিল, এপিক কার্ড, নো ভোট, সেই লড়াই করে আপনি 14 জন তাজা প্রাণকে খুন করে আজকে আপনি মসনদে বসেছেন। কিন্তু আপনার প্রশ্রয়ে আজকে প্রয়াত দ্বিজেন মুখোপাধ্যায় সল্ট লেকে ভোট দিতে আসেন মরণোত্তর। কালকে হেমন্ত মুখোপাধ্যায়কেও দেখতে পারি, বা আগামীকাল যার জন্মদিন কিশোর কুমার তাকে দেখতে পারি, উত্তম কুমারকে দেখতে পারি। আমরা অবাক হব না। অর্থাৎ আপনার 21শে জুলাইয়ের কথা আমরা বিশ্বাস করি না, কিন্তু দয়া করে এটা বুঝুন, আপনি বারুদের স্তূপে বাংলাকে রাখছেন।